কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন বারবার ঘুরতে বেরিয়ে পড়ি? হয়তো শুধুমাত্র নতুন কোনো জায়গা দেখার জন্য নয়, হয়তো একটু নতুন করে বাঁচার তাগিদে। প্রতিদিন একই রুটিন, একই দায়িত্ব, একই ব্যস্ততা, ধীরে ধীরে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলতে ভুলে যাই। তখনই একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়, এমন একটা রাস্তা যেখানে ঘড়ির কাঁটা নয়, পথটাই আমাদের নিয়ে চলবে। সেই তাগিদ থেকেই দুই বন্ধুতে মিলে বেরিয়ে পড়েছিলাম আসামের শান্ত নিরিবিলি পাহাড়ি স্বর্গ হাফলংয়ের উদ্দেশ্যে। গত দুটি পর্বে অনেকটাই আপনারা এই হাফলংয়ের সঙ্গে পরিচিত হতে পেরেছেন। আজ আপনাদের নিয়ে আমি আরও একবার ঘুরে দেখতে যাব হাফলং থেকে প্রায় 100 কিলোমিটার দূরে উমরাংসোতে। আসামের ডিমা হাসাও জেলার অন্যতম সুন্দর একটি পাহাড়ি রুট এটি। তাই গন্তব্য যেমন সুন্দর হবে, তেমনি পথে সৌন্দর্যও হবে মন করা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। পাহাড়ে এলে বুঝতে পারি জীবন আসলে এতটা তাড়াহুড়োর নয়। পাহাড়ি হাওয়ার স্পর্শ, দূরে মেঘে ঢাকা সবুজ পাহাড়, অচেনা পাখিদের কোলাহল, এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় সুখের সংজ্ঞা খুব একটা বড় কিছু নয়। আজ সকালে ঘুম থেকে উঠে এমনই একটা সকাল কাটালাম আমাদের হোটেলের বারান্দায় বসে। এবার ধীরে সুস্থে বের হব উমরাংসোর দিকে। পথে ব্রেকফাস্ট সেরে নেব, তারপর সোজা একটা মায়াবী পাহাড়ি জনপদ উমরাংসো। কথা মতো পথে একটা দোকান দেখে পরোটা, ছোলার ডাল সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আবার গাড়িতে। আমাদের পাইলট সামির খুবই মিশুকে আর বেশ দক্ষ ড্রাইভার, কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই দক্ষ নয়, বা ও স্বচ্ছন্দও নয়। তাই সারা সফর জুড়ে তার কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। আমি ওর ইচ্ছাকেই সম্মান দিয়েছি। যাই হোক, এবার আমাদের প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সময় লাগবে প্রায় ওই 3-3.5 ঘন্টা মতো। পথে হয়তো বিশ্রামের জন্য কোথাও দাঁড়ানো হবে, আর দেখে নেব দু একটি দ্রষ্টব্য স্থান। এই যেমন পথেই পড়ল গুনজাং ভিউ পয়েন্ট। সামির গাড়ি থামালো, নেমে পড়লাম পাখির চোখে নিচে হাফলংয়ের পাহাড়ি সবুজ সৌন্দর্য দেখার জন্য। অসাধারণ এই ভিউ পয়েন্টটি, একবার দেখুন। এইবার গুঞ্জুং ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আঁকাবাঁকা পথ পেরিয়ে আরও ওপরের দিকে উঠতে লাগলাম। অনেকটা পথ চলার পর এসে পৌঁছালাম এক সবুজে মোড়া চা বাগানের ধারে। সামিরের একটু বিশ্রামের প্রয়োজন, অনেকটা উঁচুতে উঠে এসেছি। আমরা নেমে পড়লাম। পাহাড়ের কোল ঘেঁষে নিস্তব্ধতার মাঝে একটা শান্ত চা বাগান, কেউ কোথাও নেই। আমরা দুই বন্ধু কিছুক্ষণ তাই চা বাগানে বসে এই শান্তিটুকুই উপভোগ করলাম। তাই তো আমার মনে হয় সবসময় গন্তব্যের থেকে এই সফরই হয়তো অনেক বেশি আনন্দের। এবার আবারও পাহাড়ি পথ চলা শুরু হলো। যেতে যেতে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। হাফলং থেকে উমরাংসো আসতে গেলে কি করতে হবে? আমরা যেমন একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে এখানে এসেছি, তেমনি হাফলং থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। হোমস্টে বা হোটেল মালিককে বলে রাখলেও ওরাই ব্যবস্থা করে দেয়। আমরা হাফলংয়ে যে 4 দিন থাকবো
তার যাবতীয় সাইট সিন আর এই উমরাংশু সহ একটা বোলেরো গাড়ির ভাড়া পড়েছিল মোট 18,500 টাকা। এতে স্টেশনে পিক আপ অ্যান্ড ড্রপও ইনক্লুডেড ছিল। আমরা কলকাতা থেকেই আগে থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। বিজিত নাথদার এজেন্সির গাড়ি নিয়েছিলাম। বিজিতদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওতে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। নিন, কথা বলতে বলতে আরও একটা ছোট্ট জনপদের কাছাকাছি চলে এলাম। এখানে সব গাড়ি কয়েক মিনিটের জন্য দাঁড়ায়, বলা যায় ওই টি ব্রেক। আর এখানেই আমার সঙ্গে দেখা হয়েছিল ছোট্ট দীক্ষার। মুখ ভরা হাসি, একরাশ সরলতা, কয়েক মিনিটের পরিচয়, অথচ কত আপন মনে হচ্ছিল। আমাদের ভাষা ভিন্ন ছিল, কিন্তু হৃদয় ছুঁতে তাতে কোনো বাধা হয়নি। এবার দেখতে দেখতে পানিমুর ওয়াটারফলের কাছে প্রায় পৌঁছে গেলাম। এখানে প্রবেশ মূল্য পড়ল জনপ্রতি 40 টাকা এবং কার পার্কিং 100 টাকা। আর ঢুকেই চোখে পড়ল রিভার রাফটিং করার জন্য প্রস্তুতি চলছে। দূর থেকেই জলের গর্জন বলে দিচ্ছিল সামনে অপেক্ষা করছে এক অন্যরকম বিস্ময়। কিছুক্ষণ পরেই চোখের সামনে ধরা দিল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে কপিলী নদীর বিশাল জলরাশি অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবল বেগে নেমে এসেছে। জলের সেই সাদা ফেনা, পাহাড়ের নীরবতা সব মিলিয়ে এমন এক দৃশ্য যা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সত্যিই কঠিন। তাই অনেকেই পানিমুরকে আসামের নায়াগ্রা বলেছেন। চারিপাশের মানুষজন নিজেদের মতো করে সৌন্দর্য উপভোগ করছিলেন, সাথে আমরাও। কপিলী নদীতেই চলছিল রিভার রাফটিং। বেশ ভালো লাগছিল ওদের দেখে, কিন্তু আমার করার সাহস ছিল না। নদীর অপর প্রান্তে চোখে পড়ল কয়েকজন যুবক নদীর ধারে শরীরচর্চায় মগ্ন। মনে হচ্ছিল জিমের 4 দেয়ালের বাইরে এই প্রকৃতির বিশাল মঞ্চটাই যেন অনেক বেশি প্রাণবন্ত। দাঁড়িয়ে বুঝতে পারলাম প্রকৃতি কখনো শব্দ করে, আবার সেই শব্দের মধ্যেই এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে। জলের গর্জনের মাঝেও যেন মনটা শান্ত হয়ে যায়। পানিমোড় থেকে অসাধারণ একটা গল্প হৃদয় নিয়ে এবার আমরা রওনা দিলাম আরেকটি ভিন্ন অভিজ্ঞতার দিকে, তুলারাম কেভ। এখানে পৌঁছে দেখি আমরা ছাড়া কেউ ত্রিসীমানায় নেই, চারিদিক জনমানবহীন। চল একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, এটা আসলে এখানে জঙ্গলের পোকা। আপনারা এই গুহাতে পৌঁছানোর রাস্তাটিতে চোখ রাখুন, ততক্ষণে আমি একটু এর ইতিহাসটা আপনাদের বলে নিই।
এই গুহার নামকরণ হয়েছে ডিমাসা বীর সেনাপতি তুলারাম সেনাপতির নামে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। ইতিহাস বলে এই গুহা একসময় তার আশ্রয়স্থল ছিল। তাই এটি শুধু একটি প্রাকৃতিক গুহা নয়, বরং ডিমা হাসাওয়ের গৌরবময় ইতিহাসেরও একটি নীরব সাক্ষী। চারিদিকে জঙ্গল আর মাঝখানে এই পাথরময় রাস্তা পেরিয়ে আমরা গুহার দিকে এগোতে লাগলাম। বেশ রোমাঞ্চকর এই যাত্রাপথ। গাছটা বেশ অদ্ভুত। জানি না সেটা কিসে বুঝতে তো পারছি না, সেই একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জানি না ভিডিওতে সেটা আসছে কিনা। মানে একটা পরিবেশে ভীষণ একটা, এই পথে আমরা ছাড়া কেউ নেই। এটা কি একটা উড়ে গেল হঠাৎ করে, বেশ রোমাঞ্চকর লাগছে। কিছু একটা ছিল। এটা একটা অ্যাডভেঞ্চারই বলা যায়। নিচে অনেকটা নিচে অনেক পাথরের জঙ্গল পড়ে আছে, আর তার ওপর দিয়ে এই কাঠের সিঁড়ি দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি। চলুন এগোনো যাক। এই জায়গাটার মধ্যে এক চরম আদিমতা ছিল। তার উপর যেহেতু আর কেউ ছিল না, আমরা দুজন ছাড়া, তাই বেশ গা ছমছমেও লাগছিল। ইচ্ছা তো ছিল এই তুলারাম গুহার ভেতরে আমরা প্রবেশ করব, কিন্তু আমরা কি শেষ পর্যন্ত এই গুহার ভেতরে প্রবেশ করতে পারলাম? দেখছি এই গুহার মুখ অদ্ভুত, মনে হচ্ছে একটা আদিম যুগ। তুলারাম কেভ। ভেতরে একটা অদ্ভুত ব্যবসা বন্ধ। আমরা হয়তো নামবো না, কারণ দুজন আছি আর কেউ নেই। এখানে কোনো গ্রুপও আসেনি, আমরাই এসছি একমাত্র। ভেতরটা এরকম। সাইড হয়ে নামবি, মানে একেবারে পা কিন্তু পুরোটা ফেলতে হবে না সামনাসামনি, একটু সাইড হয়ে হয়ে ফেলতে হবে। এই পোকা একটা ওইগুলোই আছে আমার অলরেডি চোখে যেতে যেতে হলো তো। আমারও চোখে পড়েছিল, ওই জন্য বিষয়টা অন্য কিছু না। দেখ ভেতরে এবারে যাবাটা তো বুঝতে পারছি না কতটা। হ্যাঁ, একটু বড় টর্চ থাকলে হতো। যাওয়াতে অসুবিধা নেই, আমার শুধু এই পোকামাকড় ওসবে ভয়। ওপরটা দেখে নে। এই থ্যাঙ্কস ফর ভিজিটিং। ওকে। অনেকেই উমরাংসে এলে তুলারাম কেভে আসেন না। আমার মতে আপনারা গ্রুপে এসে এই গুহায় প্রবেশ করে দেখতে পারেন। সাথে বড় টর্চ রাখবেন আর সাবধানে হাঁটাচলা করবেন। তুলারাম কেভের ইতিহাস আর রোমাঞ্চকে পেছনে ফেলে আমরা এবার রওনা দিলাম আজকের শেষ গন্তব্য উমরাংসু লেকের দিকে। ততক্ষণে বিকেল গড়িয়ে এসেছে। পাহাড়ের কোলে সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। হাতে খুব বেশি সময় নেই, তাই পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই একটু তাড়াহুড়ো করেই পৌঁছে গেলাম লেকের কাছাকাছি। গাড়ি পার্কিং চার্জ 200 আর প্রতিজন প্রবেশ মূল্য 30 টাকা। সত্যি বলতে গিয়ে প্রথমে একটু বিরক্তই লাগলো, মনে হলো প্রকৃতিকে দেখব, তাও এত হিসাব। কিন্তু বিরক্তি তো বেশিক্ষণ টিকলই না। গল্ফ পার্ক পেরিয়ে যখন প্রথম উমরাংসু লেক চোখের সামনে ধরা দিল, তখন যেন সব অভিযোগ মুহূর্তে হারিয়ে গেল। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখানে এক বিশাল নীল জলরাশি। এত স্বচ্ছ, এত শান্ত, এত গভীর নীল জল। বুঝতে পারলাম কেন একে ব্লু লেক বলা হয়।
before. I love you, I love you. We're finding out what it means to be on our own. We're finding love and we're finding a home. This is what it's like to be known, to be known. এখানে এই সুবিশাল লেক, এই সবুজ প্রান্তর দেখে নিজের উচ্ছ্বাসকে ধরেই রাখতে পারছিলাম না। শিশুদের মতো আনন্দ হচ্ছিল, হাসছি, বাতাসকে ছুঁয়ে দেখছি, ঘাস ফুল, নীল আকাশ, নীল জল, সব কিছুতেই যেন হারিয়ে যাওয়ার ইচ্ছা করছিল। লেকে স্পিডবোট ছুটে চলেছে, ইঞ্জিনের শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে আর এর নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। তবুও যেন এর সৌন্দর্যের কোনোই খামতি নেই। এত সুন্দর জায়গা থেকে ফিরতে তো একদমই মন চাইছিল না। মনে হচ্ছিল আর একটু থাকি, আর একটু দেখে যাই, এই সন্ধ্যাটাকে আরও একটু নিজের মধ্যে জমিয়ে রাখি। সব কিছুর তো একটা শেষ আছে। সামিত বারবার মনে করিয়ে দিচ্ছিল এবার ফিরতে হবে। এক প্রকার জোর করেই ও আমাদের গাড়িতে উঠতে বাধ্য করলো। গাড়ি যখন ধীরে ধীরে উমরাংশু ছেড়ে ফিরছিল তখন বারবার পেছন ফিরে সেই নীল লেকটার দিকে তাকাচ্ছিলাম। কিছু জায়গা শুধু সুন্দর নয়, কিছু জায়গা মনকে নিজের কাছে রেখে দেয়। সময় আসে, সময় যায়, কিন্তু তারা হয়তো চিরকালীন একটা স্থান দখল করে নেয় হৃদয়ের মণিকোঠায়। উমরাংশু ব্লু লেক ঠিক তেমনই একটা জায়গা। এবার ফেরার পালা। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে উমরাংশুর পাহাড়ে। পাহাড়ের বুকে একে একে জ্বলে উঠছে ছোট ছোট আলোর বিন্দু। মনে হচ্ছে যেন হাজার হাজার জোনাকি পাহাড়কে সাজিয়ে তুলেছে। সামনে আবারও প্রায় 120 কিলোমিটার পথ। অজস্র স্মৃতি নিয়ে ফিরছি হাফলংয়ে। আগামীকাল আমাদের ট্রেকিং, যাব সাম্পারি দিশা গ্রামে। আপনাদেরও নিয়ে যাব এক অজানা জলপ্রপাত দেখতে। ততক্ষণের জন্য সাথে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে অনেকটা উৎসাহ পাবো। আজকের মতো এখানেই রাখি তাহলে। টাটা।